হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। কিছু কথা বলবো। এর আগেও একটা ভিডিও করেছিলাম, মাকে নিয়ে কিছু কথা বলেছিলাম আর কি। আসলে আজকে ওখানে প্রায় 93 জন ভিউয়ার্স ইনশাল্লাহ হয়ে গেছে। প্রচুর গরম পড়তেছে আজকে। সারাদিন অনেক কাজ করলাম, আজকে কিছু সময় পেয়েছি। কাজ টাজ করে বসলাম আর কি, ফ্রি হয়ে ভাবলাম যে একটা ভিডিও করি, অনেক সময় হাতে আছে। ওখানে একজন ভিউয়ার্স আমার ওখানে খুব সুন্দর একটা কমেন্ট দিয়েছেন, ভালো লেগেছিল সেটা, ধন্যবাদ আপনাকে। কিন্তু লাস্ট একটা কমেন্টস কিন্তু কালকে রাত্রে আমি পেয়েছি, খুব বাজে কমেন্টস, এতটাই বাজে যে পরে দেখার পর ওই কমেন্টসটা কেটে দিয়েছি। ভাবলাম কমেন্টস আমার ভালো লাগে না, কেটে দিয়েছি, ঠিক আছে, ওটা জবাব দেওয়াটা দরকার। যে এই কমেন্টসটা করেছে তাকে কিছু জবাব দেওয়া দরকার। ওনার হয়তো অনেক প্রশ্ন আছে মনে আমার ভিডিওটা নিয়ে, সেজন্য এই ধরনের কমেন্টস দিয়েছে। হয়তোবা উনিও কোনো মায়ের কুলাঙ্গার সন্তান হতে পারে, যে মাকে ভাত পানি দেয় না, যার কারণে আমার কমেন্টসটা খুব খারাপ লেগেছে তার, সেজন্য এরকম উল্টাপাল্টা কমেন্টস দিয়ে ফেলেছে। তার কমেন্টসটা ছিল, আপনিও শয়তান, আপনার মাও শয়তান, আপনার মায়ের মাও শয়তান, সেজন্য তারা কষ্ট পেয়েছে, তাদের কপালে সেরকম দুঃখ, ছেলেরা ভাত দেয় না, আপনার ভবিষ্যতেও এই অবস্থা হবে, আপনিও শয়তান। আসলে আমার মনে হয় হয়তো ভবিষ্যৎবাণী সত্যিও হতে পারে। ওনার উদ্দেশ্যে আমি বলবো, দয়া করে আপনি একটা টিয়া পাখি নিয়ে বাসার সামনে বসে যাবেন, সুন্দর ইনকাম করতে পারেন আপনি চাইলে। অন্য সব কাজের ফাঁকে ফাঁকে বা যদি বেকার থেকে দেখেন, শুধু এটাই নিতে পারেন। জ্যোতিষবিদ্যা দেখতেছি আমরা খুবই ভালো, এটা দেখলাম, শুনলাম। ওনার কথার জবাবটা আমি কীভাবে দেবো ভাবতে ভাবলাম যে প্রথমে নানির বিষয় দিয়ে শুরু করি। উনি বললেন আমার নানি নাকি খুবই শয়তান, ওনার ছেলেরা ওনাকে কষ্ট দিয়েছে। আমি তো দেখিনি ওনার ছেলেরা কষ্ট দিয়েছে। আমার নানা মারা গিয়েছিলেন অনেক, ওরা তখন মামারা, খালা মামা, আমার বিয়ে হয়েছিল নাকি, আমার জন্ম হয়েছিল তখন নানা মারা গেছে, মামারা সবাই তখন ছোটো। আমার নানি কিন্তু অনেক কষ্ট করেছিল, মামারাও কিন্তু নানির এই কষ্টের মূল্য দিয়েছে, যথেষ্ট মূল্য দিয়েছে। আমার 6টা মামা নানির জীবিত থাকা অবস্থায় নানিকে খুব সুন্দর করে চালিয়েছে। নানির মৃত্যুর পরেও নানির যে সমস্ত কাজকর্ম ছিল সব সুন্দর করে করেছিল, আমরা গিয়েছিলাম সবাই। ওদের বাড়িঘরও খুব সুন্দর, ভাইয়ে ভাই খুব সুন্দর মিল আছে। কিন্তু আমার নানা বাড়িতে কিন্তু মামাদের কিন্তু একটা যথেষ্ট সুনাম আছে। আমার বড় মামা আর আমার 3 নম্বর মামা যিনি, ওনারা মারা গিয়েছেন, ওনারা বেঁচে নেই, আল্লাহ ব্যস্ত নসিব করুক। এই হলো নানির কথা। আমার মামারা কিন্তু বোনদের খবরও নিয়েছে, মাকে যেমন চালিয়েছে, আমার মা এবং আমার খালার খবর যথেষ্ট রেখেছে। ঈদে রমজানে বোনদের যা দেনা পাওনা দিত, বাসায় এসে এসে দিয়ে যেত। কোরবানের সময় হয়তো যেদিন সেদিন ব্যস্ত থাকতো মামারা, কোরবানি গরুর মাংস ফ্রিজে খালার ভাগ আর আম্মার ভাগ রেখে দিত। পরে এসে মামারা খালার বাড়িটা দিয়ে আসতো, আবার আম্মারটা আম্মার জন্য নিয়ে আসতো। কই আমার নানি তো কষ্ট করলো না, আমি তো দেখলাম না, মামারা তো ঠিকঠাক খবর নিয়েছে। আচ্ছা যাই হোক, যার যার একটা স্বভাব, উল্টাপাল্টা কমেন্টস দেওয়া, আমার হচ্ছে জবাব দেওয়াটা স্বভাব, আমি জবাব দিতে আসছি। গেল নানির অবস্থা, এবার মায়ের অবস্থায় আসি। আমার আব্বা কিন্তু মাকে খারাপ রাখেনি, আবার আমার মাও কিন্তু তার দায়িত্ব থেকে সরে যায়নি। মাকে এনেছিল তখন আমার দাদা বাড়িটা নাকি কুড়েঘর বলে না, ওই তো কুড়েঘর মতো ছিল। দাদার তেমন সামর্থ্য ছিল না, আব্বাই ফার্স্ট লেখাপড়া করে ইনকাম করে বড় ছেলে হিসেবে যা যা দায়িত্ব করার
ভাইদেরকে লেখাপড়া করানো, আমার ফুফুদেরকে বিয়ে দেওয়া, এগুলো সব কিন্তু আমার আম্মাকে আনার পর পর হয়েছে। কিন্তু বড় বোনকে শুধু বিয়ে দিয়েছিল, হ্যাঁ মেজো বোনকেও দিয়েছিল, ছোটো বোন একবার বিয়ে দিয়েছিল আমার ফুফু। ওখানে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে ফুফুকে আরেকবার বিয়ে দেওয়া লাগছিল। ফুফু কিন্তু আম্মার হাতে ছিল, পরে আম্মাই বিয়ে দিয়েছিল আব্বা আম্মা মিলে। কই আমার মা তো আমার দেখা মতো শয়তান ছিল না, খুব ভালো একজন বউ ছিল, খুব ভালো একজন মা ছিল। এ তো গেল মার অবস্থা, মার বিষয়টা গেল। আমি বলবো মার নিয়তি, মার শয়তান ছিল বলে মা কষ্ট পাচ্ছে না, এটা হচ্ছে মার নিয়তি। এখানে আরেকটা কারণ অ্যাড করি, আব্বা তো ভাবতে পারেনি যে আমার মা এত কষ্ট পাবে, কারণ আব্বার টাকা পয়সা প্রচুর ছিল। আর মা বাবা দুজনে তো দেখলাম যে তাদের পরিবারের মানুষদেরকে ভালোভাবে চালিয়েছিল, ছেলেদেরকে শহরে লেখাপড়া করিয়েছে, টাকা পয়সা মার জন্য কিছু রেখে যায়নি, যার কারণে আজকে মার এই অবস্থা আর কি। আর কমেন্টসে ছিল আমি নাকি খুব কষ্ট পাবো, আমার একটা সুন্দর ভবিষ্যৎ বানিয়ে দিলেন তিনি। হ্যাঁ অবশ্যই পেতেও পারি, সেটা আমার হাজব্যান্ড কিন্তু আমার মাকে দেখে একটা যথেষ্ট শিক্ষা নিয়েছে। আমার বাবা হয়তো শিক্ষাটা পায়নি, সেজন্য মার জন্য কিছু রেখে যায়নি, ছেলেদের উপর ডিপেন্ড করে বসেছিলেন যে ছেলেরাই আমার মাকে দেখবে। হয়তো শেষ বয়সে যখন বুঝতে পেরেছিল ছেলেরা দেখবে না, তখন তো কিছু করার নেই, করতেও পারেনি। আর লাস্ট বয়সে আর কী করবে সে, হঠাৎ করে মৃত্যু হলো। তো আমার হাজব্যান্ড যে শিক্ষাটা পেয়েছে সেটা হচ্ছে, যেহেতু আমার মাকে দেখছে না, সে বলতেছে আমার শাশুড়ির এই অবস্থা, তোমারও হয়তো এরকম হতে পারে। সে অনেক আগেই ওর একটা বেসরকারি ভালো কোম্পানিতে জব করতো, কিন্তু বর্তমানে তার পজিশনে যে আছে তার মনে হয় 55 থেকে 60,000 টাকা কিন্তু বেতন, সেই লোকটা করেনি। সে বলতেছে আমি যদি বেসরকারি চাকরিটা ছেড়ে দেই, শেষ বয়সে মানে রিটার্ন করি, তখন যে টাকাটা পাবো সেটা সম্পূর্ণ খরচ হয়ে যেতে পারে। আর ওর একটা সরকারি চাকরি যেহেতু হাতে ছিল, হওয়ার সম্ভাবনা ছিল, মানে হয়ে যাচ্ছে, এই হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, সে কী করছে, এত ভালো চাকরিটা ছেড়ে সরকারি চাকরিতে ঢুকলো, কারণ আমি যেন আমার বৃদ্ধ বয়সে আমার হাজব্যান্ডের পেনশনের টাকা দিয়ে চলতে পারি, সে ভরসায়। এই প্রথম রমজানে যেহেতু মা কান্নাকাটি করছিল আর বিভিন্নভাবে মা নির্যাতিত হচ্ছে, এগুলো আমার হাজব্যান্ড সবগুলো দেখতেছে, শুনতেছে। সে এখন তো চিন্তা করতেছে আমার জন্য কিছু টাকাও জমিয়ে রাখবে যদি বেঁচে থাকে। সে বলতে যদি হায়াত দান করে আল্লাহ, তোমার জন্য কিছু টাকা জমিয়ে রাখতে হবে, শেষ বয়সে যেন তুমি সুন্দর করে চলো, ছেলেদের উপর যেন চলতে না হয়। দেখি আল্লাহ কি করে। আচ্ছা, এটা জবাবটা গেল। আর একটা কথা উনি লিখেছেন ওখানে কমেন্টসে, আপনি তো মনে হয় কখনো আপনার মাকে খাওয়ার নাই, শুধু শুধু লেকচার দিচ্ছেন। আচ্ছা, এই কথার জবাবটাও আমাকে দিতে হয়। আসলেই ঠিক, আমি তো বুঝতে পারিনি কখনো মেয়েদেরকে মাকে খাওয়াতে হয়, কারণ আমার নানিকে মেয়েরা দেখে নেই, মানে আমার খালা আর আমার মা কিন্তু দেখে নেয়। আমার নানির 6 সন্তান কিন্তু আমার নানিকে সুন্দর করে চালিয়ে নিয়েছে জীবদ্দশায়। আবার আমার দাদিকেও কিন্তু আমার 3 ফুফু দেখে নাই, আমার চাচারা, আমার আব্বা, আমার চাচিরা, আমার আম্মা, এরাই চালিয়ে নিয়ে গেছে। এখন এদেরকে দেখে কখনো ভাবিনি যে আমার মাকে আমাকে পালতে হবে, সেটা বুঝতে পারি নাই, যার কারণে আমি লেখাপড়াটাও তেমন ভালো করে করিনি। খুব অবহেলা করতাম লেখাপড়ায়, তেমন বাবার টাকা আছে কী করবো, লেখাপড়া করিনি আর কি। SSC পাস, তারপর বিয়ে হয়ে গেল, ভালো পাত্র দেখে বাবা বিয়ে দিয়েছিল, সুন্দর দেখতে, মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে। একটা সময়ে আমার বিয়ের পর আব্বার দোকান যখন ভেঙে যায়, মানে এটা চাকতাই খালের উপর দোকানগুলো ছিল, ওখানে এক সময়ে সরকারিভাবে দোকান ভেঙে দেওয়া হয়েছিল।
সে সময় আব্বার দোকানটা ওই সীমানার মধ্যে পড়াতে ভেঙে দেওয়া হয়, অনেক বছরের দোকান। এতে ভেঙে দেওয়ার কারণে আব্বার আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, টাকা পয়সাও নাই। আমাকে দেখতে আসতো আব্বা প্রতি শুক্রবারে। এক শুক্রবারে এসে আমার ঘরে বসে চোখের পানি ফেলতেছে। আমাকে আবার সব কথা আমার আব্বা বলতো, সব শেয়ার করতো। কিন্তু আসলে বলেছিল আগের দিন রাত্রে নাকি আমার ভাইরা আব্বাকে মেরে কাপড় ছিঁড়ে দিয়েছে, পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে, খুব মারধর করেছে, টর্চারিং করেছে। এটা আসলে অমানবিক একটা আচরণ। কখনো কাউকে বলিনি, যেটা আমি জানি। শুধু তৈরি হচ্ছিলাম। তখন আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, একটা মেয়ে আর কি রকম থাকে আর কি, এই আর কি। নিজে কিছু করি না, সংসার, শ্বশুর শাশুড়ি এগুলো নিয়ে ব্যস্ত। আব্বা আমাকে একটা কথা বলেছিল, আমার এই অবস্থা এখন, মা তোমার আম্মাকে কে দেখবে, আমার বর্তমানে তোমার ভাইরা তো দেখবে না। তখন আমি বলেছিলাম, আব্বা আমি চেষ্টা করব। আসলে এর কিছুদিন পরে তো আব্বা মারা যায়। মারা যাওয়ার আগেই কিন্তু আমার সাথে আমি পরামর্শ করে এই আগে প্রথমে একটা এসএসসি সার্টিফিকেট দিয়ে, আমার এখনও মনে আছে, পদক্ষেপ ইউনিক শিশু শিক্ষণ কেন্দ্রে আমি একটা শিক্ষকতা পেশায় চাকরি পেয়েছিলাম। মাসে 3,000 টাকা। আমি 2 মাস টাকা জমিয়েছি। জমিয়ে মার সাথে পরামর্শ করে 3,000 টাকা লাগবে মুক্ততে ভর্তি হতে ইন্টারে। আমার সাথে গিয়ে শহরে এসে সিটি কলেজ স্টাডি সেন্টার মুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। তারপর চাকরি চালিয়ে যাচ্ছি। আব্বাকে দেখতে যেতাম। আব্বা তখন গ্রামে চলে আসছে, শহরে বাসা টাসা ছেড়ে দিয়ে পারছে না আর। ভাইরাও কিছু করে না, ওরা ওদের মতো এলোমেলো অবস্থা আর কি। তারপর আব্বা মারা গেলেন। চিন্তা করছিলাম হয়তো মাকে আমাকে দেখতে হতে পারে। মা কিন্তু আবার নিজে একটু নির্ভরশীল ছিল, নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট একজন মহিলা, খুব স্ট্রং একজন মহিলা। উনি সেলাই কাজ খুব ভালো পারতেন। একসময় উনি শহরে বুটিক হাউস দেয় করে। যাই হোক, আমি তো পড়ালেখা চালিয়ে যাচ্ছি। যা আসল কথায় আসি, মাকে খাওয়াই না। ইনশাল্লাহ বর্তমানে আমি এলএলবি কমপ্লিট করেছি। সামনে আমার পরীক্ষা, অ্যাডভোকেসি পরীক্ষা। কপালে যদি থাকে পরীক্ষায় পাশ করি ইনশাল্লাহ। হয়তো একবারে পাশ করতেও পারি, নাও করতে পারি, হয়তো বা 2বারেও করতে পারি। যাই হোক, যখনই আমার কপালে লেখা থাকবে নিশ্চয়ই উকিল তো হব। আল্লাহ যদি আমার তৌফিক দেয়, অবশ্যই আমার মাকে দেখার ইচ্ছে আমার আছে। এটা কমেন্টস দিয়ে বারবার মাকে খাওয়াই নেই এই কথাটা আমাকে বলার কোনো প্রয়োজন নেই। মাকে খাওয়ালে কমে না, এটা আমার সৌভাগ্য। তবে হ্যাঁ, মাকে মায়ের মতো করেই চালাতে হবে। যে অভিজ্ঞ ব্যক্তি আমাকে নিয়ে এই কমেন্টসটা দিতেন তার উদ্দেশ্যে বলি, আল্লাহ যদি কখনো আমাকে তৌফিক দেয় এবং মা যদি আমার কাছে আসতে চায়, অবশ্যই আমি মাকে সম্মানের সাথেই নিয়ে আসবো এবং আমিই খাওয়াবো ইনশাল্লাহ। আল্লাহ আমার মাকে সুস্থ রাখুক, খয়ার দিক, এটাই আমি চাই। আর যে ছেলেরা বাবার জীবদ্দশা বাবার গায়ে হাত তুলেছে, তারা মাকে কখনোই সম্মান দিবে না, দিচ্ছেও না। যাই হোক, আপনি নিশ্চয়, যিনি আমাকে এই কমেন্টসগুলো দিয়েছেন, কালকে সৌন্দর্য কমেন্টসগুলো আমার ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন, উনি জবাব পেয়ে গিয়েছেন। ভবিষ্যতে আমার ছেলেরা খাওয়াবে না, আমাকে রাখবে না, দেখবে না, হতেও পারে। শিক্ষিত হলেই যার মা বাবাকে দেখবে এমন তো না। আমিও নিজে ব্যবস্থা করতেছি, নিজের খাওয়া পড়ার যেন নিজে খেতে পারি, সেই জন্য তৈরি হচ্ছি। আপনার ভবিষ্যৎবাণী শুনে আমি আরও ভালোভাবে প্রস্তুতি নিব, যেন ছেলেদের উপর ডিপেন্ডেন্ট হতে না হয়। আর আপনি আমার কথাটা মনে রাখবেন, অভিজ্ঞ ব্যক্তি যিনি আমাকে এই সুন্দর কমেন্টস দিয়েছেন।
আপনি একটা টিয়া পাখি ইমিডিয়েটলি কিনে ফেলবেন। জব্বরের মেলা তো চলে গেল, যে কোনো একটা পাখি মার্কেটে কিন্তু সুন্দর সুন্দর টিয়া পাখি আছে। একটা টিয়া পাখি নিয়ে আপনি বসে যাবেন আপনার বাসার সামনে। আপনি জ্যোতিষবিদ্যায় পারদর্শী দেখা যায়, সুন্দর ভবিষ্যৎবাণী দেন, আপনি এটার উপরে খুব ভালো ইনকাম করতে পারবেন। আর আপনার মাকে ভাত পানি না দিয়ে থাকলে এই টিয়া পাখি নিয়ে, জ্যোতিষবিদ্যায় পারদর্শী ব্যক্তি এই টিয়া পাখিটা নিয়ে কিছু ইনকাম করে বাসার গেটের সামনে বসে বসে মাটাকে দেখবেন। যদি আপনার মা থেকে থাকে আর কি, আমি তো জানি না আপনার ফ্যামিলি সম্পর্কে। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।